নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু টাকা পয়সা ঠিকই বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য একটু সময়ও বাঁচাতে পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে পেন নিয়ে নিয়েছি। তো পেন আমরা সাধারণত লেখাপড়া করি, বাচ্চারাও কিন্তু পেনের দিয়েই লেখাপড়া করে। তো পেন দিয়ে লেখাপড়া করতে করতে বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি আসে দেখবেন ওদের হাতের মধ্যে প্রচুর পরিমাণে পেনের দাগ পড়ে থাকে। তো এই যে কালিটা, যখনই ওরা ভাত খায় কিংবা কিছু খাবার খাচ্ছে, খাওয়ার মাধ্যমে হাতের থেকে কালিটা কিন্তু পেটে চলে যায়, তখন ওদের পেট খারাপ করতে পারে। তাই ছোট বাচ্চাদের হোক বড়দের হোক, যখনই এরকম পেনের কোনো কালি আমাদের হাতে লেগে যাচ্ছে, সেই দাগটা কিন্তু আমরা এইভাবে ডলে তুলতে গেলে অনেকটা ব্যথা করে স্কিনে, আবার সে ডললেও কিন্তু সে উঠতে চায় না সে দাগটা। তাই আমরা কি করব, ছোট্ট একটা উপায়ের মাধ্যমে দাগটা তুলে ফেলতে পারি। নিয়ে নিয়েছি একটু বডি স্প্রে। তো বন্ধুরা, বডি স্প্রে সামান্য একটু এইভাবে হাতের মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি, আর তার জন্য আগে একটু তুলো নিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে স্প্রে করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখবেন এই কালি কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, তো কালি কিন্তু অনেকটাই গলে গেল। এইবার একটা তুলোর সাহায্যে এইভাবে মুছে নিতে পারবো। তো দেখছেন কতটা সহজে কিন্তু এই পেনের যে দাগ, কালির দাগটা কতটা শক্ত থাকে, যেটা ঘষা মাজা করলেও হাতে জোরে জোরে ডলা দিলেও ওঠে না। তো সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু উঠে গেল, সামান্য 1 থেকে 2 বার পাম্প করলেই বডি স্প্রেটা। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ছোট বাচ্চা হোক বড় হোক, যাদেরই হাতে এরকম হাতে পায়ে কোথাও পেনের দাগ পড়লে সেই দাগটা খুব সহজে তুলে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে দেখবেন অনেকটা করে রসুন ছাড়াতে হয়। এবার সেই রসুনটা আমাদের যেহেতু রান্নাবান্না করতে হয়, সেই সমস্ত কাটাকুটি মশলা কাটা সমস্তটাই আমাদের করতে হয়। এক হাতে করে রান্নাবান্না তরি তরকারি মশলাপাতি কাটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায়, বিশেষ করে তাই রসুনগুলো। তো রসুন যদি এরকম ছোট ছোট কোয়া থাকে সেক্ষেত্রে তো আরও কষ্ট হয়ে যায়। কিভাবে তাড়াতাড়ির মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা অনেকটা রসুন ছাড়িয়ে ফেলতে পারবো, এইভাবে সাধারণত রসুন নিয়ে সঙ্গে সঙ্গে একটা করে কোয়া ছাড়াই, আর এইভাবে নখের সাহায্যে রসুনের খোসাগুলো তুলতে থাকি। এইভাবে তুলতে তুলতে দেখবেন আমাদের নখে প্রচুর ব্যথা হয়। তো আমরা কি করব, এইভাবে হোমিওপ্যাথির যে সমস্ত ওষুধের শিশি আছে তার ঢাকনাটা টিনের দেখবেন। সো এই টিনের যে ঢাকনাটা খুবই ধারালো হয়, ধারালো হওয়ার কারণে কিন্তু আমাদের কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই যে মাথার দিকে, রসুনের মাথার দিকে যে শক্ত জায়গাটা আছে, এই টিনের ঢাকনা দিয়ে যখনই আমরা এইভাবে ধরবো, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এই খোসাটা উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা আমি করছি। তো এইভাবে আপনারাও যদি কাজটা করে নেন তাহলে অল্প সময়ের মধ্যে অনেক অনেক রসুন আপনারা কিন্তু কারো সাহায্য ছাড়াই ছাড়িয়ে নিতে পারবেন। তো কিভাবে কাজটা করলাম, এইভাবে কিন্তু করতে হবে, তাহলে আপনাদেরও কোনো সমস্যা হবে না। আমি এখানে একার হাতে রান্না তরিতরকারি কাটা মশলা কাটা সমস্তটাই করে নিচ্ছি। এর জন্য আমার কোনো পরিশ্রমও হচ্ছে না, আর আমাদের কোনো সময়ও লাগছে না, অল্প সময়ের মধ্যে। আর এটা কিন্তু যে প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে বোতলের, সেই ঢাকনাগুলো দিলে খুব একটা ভালো হবে না, হবে কিন্তু খুব একটা ভালো না। কিন্তু টিনের যে ঢাকনাটা, এই ঢাকনাগুলো কিন্তু প্রচুর ধারালো হয়, এই জন্য ধার হওয়ার কারণেই কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন রসুনের খোসাগুলো উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, এবং পরিবারের সবার সঙ্গেও কিন্তু অবশ্যই করে শেয়ার করবেন। তো আমি চলে আসছি আমার পরবর্তী টিপসে এখানে আছে আয়না। তো বন্ধুরা, আমাদের বাথরুমের যে সমস্ত আয়না লাগানো থাকে কিংবা আমাদের ড্রেসিং টেবিলে যে আয়নাটা থাকে, সেই আয়নাটার মধ্যে দেখবেন মাঝে মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা নোংরা পড়ে যায়। তো সেই নোংরাগুলো কিন্তু অতি সহজেই উঠতে চায় না, আমরা যতই হাত দিয়ে ঘষাঘষি করি কিন্তু ওঠে না। আমি আঙুল দিয়ে এখানে একটু ঘষেও দেখালাম কিন্তু উঠলো না সেই ধুলো নোংরাটা। আমরা কি করব, এখানে নিয়ে নিয়েছি একটু
তুলো। এবার তুলোর মধ্যে আমরা কি দেব, এখানে নিয়ে নিয়েছি বডি স্প্রে। তো বডি স্প্রের সাহায্যেই কিন্তু আয়নার মধ্যে 1 থেকে 2 বার এইভাবে স্প্রে করে দিলে তুলোর সাহায্যে আমরা যখনই ঘষে নিলাম, ঘষার সঙ্গে সঙ্গে সেই জেদি নোংরা যে দাগ পড়ে আছে সেই দাগটা কিন্তু উঠে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আঙুল দিয়ে ঘষছিলাম কিন্তু কিচ্ছু উঠছিল না, সেটা একটু বডি স্প্রে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই শক্ত জেদি দাগগুলোও কিন্তু নরম হয়ে গেল। নরম হওয়ার সঙ্গে সঙ্গে তুলো দিয়ে ঘষা দিলে এইভাবে পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা আপনারাও কিন্তু যে কোনো কাজ, মানে বাথরুমের আয়না হোক, আমাদের বাইকের স্কুটির যে সমস্ত আয়নাগুলো লাগানো থাকে সেই সমস্ত আয়না হোক, এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। তাহলে আপনাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না, অল্প সময়ের মধ্যেই ঝটপট করে কিন্তু এই আয়নাগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে চালের বস্তা। তো এই ধরনের চালের বস্তাগুলো 25 কেজির যে বস্তাগুলো আছে আমার এখানে আছে। তো এই বস্তাগুলো একটু বড় হওয়ার কারণে আমরা এখানে ফোল্ড করে নিচ্ছি। তো একটা ভাঁজ করে নিতে হবে। আর এই যে বাতিল যে জিনিসটা, বস্তা তো চাল আমাদের খাওয়া হয়ে গেলে বস্তা কিন্তু কোনো কাজে লাগে না। আজ এই বাতিল জিনিসটারও কাজ করে দেখাবো। আমরা কি করব, এখানে বস্তাটা ভাঁজ করে নিয়েছি আর নিয়ে নেব একটা বালিশের কভার। আপনারা যদি একটু কালারিং বালিশের কভার নিতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয়, হোয়াইট কালারের থেকেও। তো আমার যেহেতু একটা বালিশের কভার খারাপ হয়ে গেছে তাই আর একটা বাকি আছে সেটা বেডে তো মানে বেড কভারের সঙ্গে এটা পাতা যাবে না, তার জন্য এটা আমি এই কাজ করে দেখিয়ে দিচ্ছি। এবার এই কভারের মধ্যে আমি কিন্তু বস্তাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কভারের মধ্যে বস্তাটা দিয়ে তারপর এই যে মুখের দিকটা, সেই মুখের দিকটা আপনারা কিভাবে ভাঁজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই কভারটা চড়িয়ে দিলাম বস্তার উপর। তারপর এবার এই যে মুখটা আছে সেই মুখের দিকে বা এই বালিশের কভার এই জায়গাটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। ঠিক বস্তার যে ভাঁজ, সেই ভাঁজের মধ্যে বালিশের এই মুখটা, মানে বালিশের কভারের মুখটা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে এই জায়গাটা আপনারা কিন্তু সুতো দিয়ে খুব শক্ত করে সেলাই করে নিতে পারেন, অথবা এখানে সেফটি পিন দিয়েও সিকিউর করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা বস্তার উপরে বালিশের কভারটা চড়িয়ে নেন, এটা কি কাজে দেবে, এটা আমাদের কিন্তু পাপোশের কাজে লাগবে। দেখবেন অনেক সময় আমরা বাথরুমের মধ্যে, মানে বাথরুমের বাইরে যে পাপোশটা রাখি পা মোছার জন্য, সেইটা সব সময় কিন্তু ভিজে যায়। আর যেহেতু এই পাপোশগুলো একটু মোটা হয়, যদি ভিজে যায় সেটা কিন্তু শুকাতে চায় না, অনেকটাই প্রবলেম হয় আমাদের। তো আমরা এইভাবে কিন্তু দরজার ঠিক বাইরে এই পাপোশটা রেখে দিতে পারি। এটা পাতলা হওয়ার কারণে যখন তখন জলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, আর যখন তখন এটা শুকিয়েও যাবে। আর তাড়াতাড়ি কিন্তু এই বস্তা থেকে বালিশের কভারটা আমরা খুলে ঝটপট করে এটা ধুয়ে আবারও একটা বালিশের কভার পরিয়ে এটা পাপোশ বানিয়ে দিতে পারবো। বাথরুম সামনে এরকম একটা পাপোশ রাখলে দেখবেন আমাদের আর কোনো সমস্যাই হবে না, আমরা প্রয়োজন মতো এটাকে খুলে আবারও ধুয়ে দিতে পারবো। তো বন্ধুরা আশা করছি আমার এই বস্তার টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এই সুইচ বোর্ডগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন কতটা ধুলো, ময়লা, নোংরা পড়ে আছে। তো আমরা সব সময় কিন্তু সব কিছু পরিষ্কার করলেও সুইচ বোর্ডটা কিন্তু বেশি একটা পরিষ্কার করি না, এই জন্য পড়ে থাকতে থাকতে প্রচুর তেল, চিট, ধুলো, ময়লা, নোংরা আটকে যায়। যেহেতু হোয়াইট কালারের সুইচ থাকে, সেই হোয়াইট কালারের সুইচগুলো যদি একটু নোংরা পড়ে যায় দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তাই কিভাবে আমরা পরিষ্কার করব, আমার চ্যানেলে এমন অনেক টিপস দেওয়া আছে সুইচ বোর্ড পরিষ্কার করার, কিন্তু আজ দেখাবো নারকেল তেলের সাহায্যে কিভাবে আমরা সুইচ বোর্ড পরিষ্কার করে নিচ্ছি। তো নারকেল তেল দিয়ে আমরা কি করব, একটু তুলো নিয়ে নেব। এবার তুলোর মধ্যে কিন্তু আমি 2-4 ফোঁটা নারকেল তেল দিয়ে নিচ্ছি। 2-4 ফোঁটা নারকেল তেল যদি আমরা এই তুলোর মধ্যে দিয়ে নিতে পারি, দিয়ে এই সুইচ বোর্ডের উপর যখন এই তুলোটাকে ঘষবো দেখবেন তুলোটা কতটা কালো হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। আর সুইচ বোর্ডের যে ধুলো, ময়লা, নোংরা, তেলচিট পড়ে আছে, কালো কালো দেখতে লাগছে, সে সমস্ত কিন্তু আর দেখা যাবে না। খুব অল্প সময়ের মধ্যে নারকেল তেলের কামাল এটা। নারকেল তেলের সাহায্যে আমরা কিন্তু আমাদের সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করে নিতে পারবো। সব সময় পরিষ্কার করতে নাই বা পারলাম, কিন্তু অন্তত 2 সপ্তাহ বাদে অথবা মাসে অন্তত একটা বার আমরা সুইচ বোর্ডগুলো যদি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আমাদের সুইচ বোর্ডটা অনেকটা পরিষ্কার থাকবে, চকচকে থাকবে, দেখতে খারাপও লাগবে না। বাড়িতে আত্মীয় স্বজন যখন আসে, যদি সুইচ বোর্ডগুলো কালো কালো দেখা যায় তখন কিন্তু সেটা লজ্জার বিষয়। তাই আমরা মাঝে মধ্যেই কিন্তু আমাদের সুইচ বোর্ডগুলোকে একটু
নারকেল তেলের সাহায্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।